নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো রিসার্চ রিভিউ ফর কোরিলেশনাল স্টাডিজ বা কোরিলেশনাল রিসার্চ। অর্থাৎ যে সকল যে সকল কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি হিসেবে কোরিলেশনাল রিসার্চের গুরুত্ব আমরা দেখতে পাই। এটি হলো একটি গুরুত্বপূর্ণ কোয়ান্টিটেটিভ রিসার্চ যেখানে মূলত একটি প্রধান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়টি হচ্ছে সম্পর্ক। দুই বা ততোধিক চলরাশি, সেই চলরাশির মধ্যে বর্তমান থাকা যে সম্পর্ক, সে সম্পর্ক নির্ধারণ করা বা সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করা বা সেই সম্পর্কের কার্যকারিতা বা তাৎপর্য নির্ধারণ করার জন্য মূলত যে গবেষণা, যে কোয়ান্টিটেটিভ রিসার্চ ফলো করা হয় বা অনুসরণ করা হয়, সেই গবেষণা পদ্ধতিকে সাধারণভাবে কোরিলেশনাল স্টাডিজ বলা হয়ে থাকে। আজকে আমরা এখানে কোরিলেশনাল রিসার্চ স্টাডিজের ক্ষেত্রে রিসার্চ রিভিউ বা রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব কী বা তার ব্যবহারিকতা কী রয়েছে সেগুলি সম্পর্কে যথার্থভাবে অনুশীলন করব। প্রথমে আমরা আবার একটি সাধারণ ধারণা গঠন করতে চাই, সেটি হচ্ছে যে কোরিলেশনাল রিসার্চ ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট রিলেশনশিপ বিটুইন টু অর মোর দ্যান টু ভেরিয়েবলস। এটি আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ কোরিলেশনাল স্টাডিজের মূল কাজই হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা এবং সে সম্পর্ক নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দ্বিতীয় আরেকটি বিবেচ্য বিষয় হিসেবে যেমন এখানে বলা যেতে পারে, সেটি হচ্ছে কোরিলেশনাল রিসার্চ ইজ আ সিস্টেম টু ফাইন্ড আউট দ্য কমন এরিয়া অর প্লেস অফ টু অর মোর দ্যান টু ফ্যাক্টরস। দুই বা তার বেশি যে চলক রয়েছে বা ফ্যাক্টরস রয়েছে বা উপাদান রয়েছে, সেই দুই বা তার বেশি চলক বা উপাদান বা ফ্যাক্টরের মধ্যে যে কমন জায়গা, সে কমন জায়গা কি রয়েছে, সেই কমন জায়গা নির্ধারণ করার জন্য কোরিলেশন স্টাডি বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ বলা হয় যে যদি দুই বা তার বেশি বিষয়ের মধ্যে যদি কমননেস অধিক থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পর্ক পজিটিভ সম্পর্ক থাকতে পারে। ঠিক একই রকমভাবে দুই বা ততোধিক কম্পোনেন্টের মধ্যে যে নেগেটিভ এফেক্ট যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে নেগেটিভ রিলেশনশিপ রয়েছে। যেমন একটির ইতিবাচক বা ধনাত্মক পরিবর্তন যখন আরেকটি চলকের বা তার দুই বা ততোধিক চলকের ইতিবাচক পরিবর্তনকে নিশ্চিত করে, তখন সেই সম্পর্ককে সাধারণভাবে যেমন রাশিবিজ্ঞানের পরিভাষায় পজিটিভ কোরিলেশনশিপ বলা হয় বা পজিটিভ রিলেশনশিপ বলা হয়। ঠিক অনুরূপভাবে যদি সম্পর্কটি ঠিক উল্টো হয়, যেরকম দুই বা ততোধিক চলকের মধ্যে কোনো একটি চলকের পরিবর্তন যদি অন্য একটি চলকের নেতিবাচক বা নেগেটিভ ডিরেকশনে পরিবর্তন করতে বাধ্য করে, তখন সেক্ষেত্রে সেই সম্পর্ককে বলা হয় নেগেটিভ কোরিলেশন। ঠিক আরেকটি বিষয় রয়েছে যে বিষয়টিকে আমাদেরকে মনে রাখা দরকার, যে রাশিবিজ্ঞানের পরিভাষায় এরকম সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক তাৎপর্যপূর্ণ নয়, অর্থাৎ এফেক্টিভ নয় বা সিগনিফিক্যান্ট নয়। তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্ককেও এটি নামকরণ করা হয়, সেটা হচ্ছে জিরো কোরিলেশন বলা হয়। তাহলে কোরিলেশনাল স্টাডিজের মূল উদ্দেশ্যই হচ্ছে এই চলকের মধ্যে সম্পর্ক বের করা কিংবা তাদের মধ্যে থাকা বর্তমান কমননেস বা পজিটিভ এফেক্ট বা পজিটিভ ইনফ্লুয়েন্স বা নেগেটিভ ইনফ্লুয়েন্স, এই ধরনের কতগুলি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়কে নির্ধারণ করার উদ্দেশ্যে কোরিলেশনাল রিসার্চ মেথোডোলজিকে ফলো করা হয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব সে বিষয়টি হচ্ছে যে এই কোরিলেশনাল স্টাডিজে বা কোরিলেশনাল রিসার্চের ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের কী ভূমিকা রয়েছে, বা এই রিসার্চ মেথডটিকে এক্সিকিউট করার ক্ষেত্রে রিভিউ করার প্রয়োজনীয়তা কেন, বা রিভিউ কেন আমরা করব। তাহলে শুরুতেই বলতে হয় রিভিউ অন কোরিলেশনাল রিসার্চ হেল্পস। কোন কোন জায়গায় সাহায্য করে? প্রথম পয়েন্ট হিসেবে বলা হচ্ছে টু ডিফাইন দ্য বেসিক নেচার অফ ভেরিয়েবলস। অর্থাৎ আমরা জানি যে এই ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে নির্ধারণ করার জন্যই কিন্তু কোরিলেশন স্টাডিজ।
সেক্ষেত্রে এই চলকগুলোকে বা চলকের মৌলিক যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেই মৌলিক বৈশিষ্ট্যকে যথার্থভাবে ডিফাইন করা দরকার। যদি যথার্থভাবে ডিফাইন করা না যায় তাহলে সেক্ষেত্রে সম্পর্কের গতি প্রকৃতি বা সম্পর্কের ধরন কেমন হবে, সম্পর্ক কোন কোন জায়গায় নির্ধারণ করা প্রয়োজনীয়তা রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ চলকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে গেলে সবার আগে চলকগুলিকে ভালোভাবে জানতে হবে। তার মৌলিক বৈশিষ্ট্য কী রয়েছে, তার মৌলিক কী কী একক রয়েছে, তার মৌলিক কী কী উপাদান রয়েছে, তার মৌলিক কী কী ক্রিয়াশীলতার জায়গা রয়েছে, এই সমস্ত বিষয়গুলিকে বিশদভাবে তাত্ত্বিক পর্যায়ে পাশাপাশি যৌক্তিক মানদণ্ডে থিওরিটিক্যাল প্যারামিটার অনুসারে ঠিক একই রকমভাবে লজিক্যাল প্যারামিটার অনুসারে যখন এই ভেরিয়েবলগুলোকে অনুশীলন করতে হয়, সেই অনুশীলন করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বা সহায়ক প্রক্রিয়া হিসেবে রিভিউয়ের গুরুত্ব আমরা দেখতে পাই। তাই বলা হচ্ছে যে কোরিলেশনাল রিসার্চে ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা হচ্ছে আলোচ্য বিষয়। তো এখানে ভেরিয়েবলটা কি করে আমি কোন ভেরিয়েবলটা কতটা তাৎপর্যপূর্ণ বা ভেরিয়েবলের রিলেশনশিপটা কোন কোন ক্ষেত্রে দেখব, কতটা দেখব, কিভাবে দেখব ইত্যাদি বিষয় সম্পর্কে বা ইত্যাদি বিষয়ক প্রশ্নগুলির যথাযথ উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে মূলত এই রিভিউ প্রক্রিয়ার কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই। রিভিউয়ের একটা তাৎপর্যপূর্ণ প্রভাব কিন্তু আমরা দেখতে পাই এবং সেই জন্য এই রিভিউয়ের মাধ্যমে সেই ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা সম্ভব হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে রিভিউ কোরিলেশনাল স্টাডিজে হেল্প করে, কি করতে সাহায্য করে, টু ডিফাইন দ্য মেজারমেন্ট অ্যাপ্রোচ অফ ভেরিয়েবল। অর্থাৎ আমরা জানি কোয়ান্টিটেটিভ রিসার্চে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে কি পরিমাপ করা। তো চলকগুলোকে পরিমাপ করতে হবে। তাহলে চলককে পরিমাপ করার কথাটির মানেটা হচ্ছে সেই চলকগুলোর বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু সংখ্যামান প্রদান করা। সুতরাং আমাদেরকে ভেরিয়েবল মেজার করার ক্ষেত্রে আমাকে কতগুলো বিশেষ বিন্দু বা কতগুলি বিশেষ পয়েন্ট বা কতগুলি জায়গা আমাদেরকে ঠিক করা দরকার। অর্থাৎ চলককে মেজার করব, কিভাবে মেজার করব, কোন স্টাইলে মেজার করব, মেজার করার জন্য মেজারমেন্টের টেকনিক বা অ্যাপ্রোচ কী হবে সেটাকে ডিফাইন করতে হবে এবং সেগুলোকে ডিফাইন করার ক্ষেত্রেও কিন্তু লজিক একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। লজিক্যাল মানদণ্ড অনুসারে বা লজিক্যাল প্যারামিটার অনুসারে সে মেজারমেন্টের যে অ্যাপ্রোচগুলি সেই অ্যাপ্রোচগুলিকে ডিফাইন করতে হয় বা করার দরকার রয়েছে এবং সেজন্যই কিন্তু রিভিউ করতে হয়। রিভিউ আমরা করব সে ভেরিয়েবল রিলেটেড যে সমস্ত গবেষণা রয়েছে, প্রিভিয়াস যে সমস্ত রিসার্চ রয়েছে, সেই সমস্ত রিসার্চে এই ধরনের ভেরিয়েবলগুলোকে মেজার করার ক্ষেত্রে কী ধরনের টেকনিক বা অ্যাপ্রোচ ফলো করা হয়েছে এবং সেই সমস্ত অ্যাপ্রোচে কী ধরনের ওয়ে আউট রয়েছে, সেখানে কী ধরনের অ্যাকশান রয়েছে বা অ্যাকশান প্ল্যান রয়েছে বা সিকোয়েন্স রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমাদের একজন গবেষক হিসেবে ধারণা থাকা দরকার এবং সেই ধারণা অনুসারেই কিন্তু আমরা এই পরিমাপের যে জায়গাটা সে পরিমাপের জায়গাটিকে নিশ্চিত করতে পারি। সেই জন্য বলা হচ্ছে চলকের যে মেজারমেন্টের অ্যাপ্রোচ সেটিকে ঠিক করার জন্য যখন একজন গবেষক কোরিলেশন স্টাডি করতে চাইছেন তখন কিন্তু তিনি অবশ্যই এই রিভিউ প্রক্রিয়ার উপর বা রিভিউ ক্রিয়ার উপরে গুরুত্ব দেবেন। তৃতীয় ক্ষেত্রে যেটিকে বলা হচ্ছে কোরিলেশন রিসার্চ হেল্পস টু ভেরিফাই দ্য রেজাল্ট বেসড অন দ্য ডিফাইন্ড নর্মস। এই 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 কথাটির অর্থ হচ্ছে কি যে ভেরিফাই দ্য রেজাল্ট, কাকে ভেরিফাই করবে, রেজাল্টকে ভেরিফাই করবে বেসড অন দ্য ডিফাইন্ড নর্মস। এখানে বলা হচ্ছে যে যখন সম্পর্কটাকে নির্ধারণ করা হবে কিংবা সম্পর্ক নির্ধারণের জন্য যে ভেরিয়েবলগুলোকে ঠিক করা হবে সেগুলোকে ভেরিফাই করা দরকার এবং সে ভেরিফাই করার জন্য কি দরকার হবে, নর্মস ছাড়া কিন্তু এই ভেরিফিকেশনের কাজটি হবে না। নর্মস হচ্ছে এমন কিছু মানদণ্ড, এমন কিছু বিচার্য বিষয় যে বিচার্য বিষয় কতগুলি নিয়মের উপর প্রতিষ্ঠিত হয় কিংবা কোনো প্রতিষ্ঠিত সত্যের দ্বারা গৃহীত হয় বা স্বীকৃত হয়। সে গৃহীত সত্য বা গৃহীত নীতি বা গৃহীত নিয়মকে মান্যতা দিয়ে যখন কোনো একটি বিষয়কে তার গুণগত মান বা সেই কোনো একটি বিষয়ের যৌক্তিক মানদণ্ড বা যৌক্তিক গ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়, সে নির্ধারণের যে প্রক্রিয়া তাকেই ভেরিফিকেশন বলে। তো কোরিলেশনাল স্টাডিজে একজন গবেষক দু রকমের কাজ করার জন্য এই নর্মসের প্রয়োজনীয়তাকে অনুভব করে থাকে। প্রথম হচ্ছে যখন সে কোনো ভেরিয়েবলকে স্টাডি করছেন বা উনি যখন কোনো একটি ভেরিয়েবলকে স্টাডি করছেন
স্টাডি করার সময় তিনি আবশ্যিক রূপে সে ভেরিয়েবল রিলেটেড নর্মসগুলোকে আইডেন্টিফাই করবেন বা নর্মসগুলোকে সেট করবেন, নিয়মগুলোকে সেট করবেন, রিলেটেড ফ্যাক্টসগুলোকে স্টাবলিশ করবেন। এটা যেমন একটি কাজ করতে সাহায্য করবে, এই উদ্দেশ্যে এই কাজটি করার দরকার রয়েছে। ঠিক একই রকমভাবে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে যখন কোরিলেশন স্টাডিটি সম্পন্ন হবে বা কমপ্লিট হওয়ার পর, শেষ হওয়ার পর সে কোরিলেশন স্টাডি যখন শেষ হয়ে গেল, সে রেজাল্ট যে পাওয়া যাবে, সেই রেজাল্ট, সম্ভাব্য রেজাল্ট যেটা পাওয়া যাবে, সেই রেজাল্টটিকে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করতে হয় মানে কি, যে রেজাল্টটা পাওয়া গেল সত্যিই সেটি তাৎপর্যপূর্ণ কিনা, সেটির বিশ্বাসযোগ্যতা আছে কিনা, সেটার গ্রহণযোগ্যতা আছে কিনা, সেই বিষয়টি ঠিক করার জন্য, অর্থাৎ রেজাল্টের অ্যাকসেপ্টেন্স, রেজাল্টটিকে স্ট্যাবলিশ করার জন্য, রেজাল্টটিকে অ্যাকসেপ্টেবল বা তার সিগনিফিক্যান্ট লেভেলটাকে নির্ধারণ করার জন্য, কিংবা তার যে কন্ট্রিবিউশন বা ইনফ্লুয়েন্সটাকে নির্ধারণ করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু একজন গবেষক নর্মসের প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন। তো সেই নর্মসকে ডিফাইন করার ক্ষেত্রেও একজন গবেষক কোরিলেশন স্টাডিজের ক্ষেত্রে তিনি কিন্তু রিভিউ প্রক্রিয়ার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকেন বা নির্ভরশীল হন। রিভিউ প্রক্রিয়া ছাড়া এই নর্মস সেটিংয়ের বা নর্মস সিলেকশনের বিষয়টি কখনোই সম্ভব নয়, কাজটিকে সম্পাদন করা কখনোই সম্ভব নয়। এরপরে যে বিষয়টিকে বলা হয়েছে সেটি হচ্ছে কোরিলেশন রিসার্চের ক্ষেত্রে রিভিউ সাহায্য করে, হেল্পস টু ইভ্যালুয়েট দ্য লেভেল অফ সিগনিফিক্যান্স অফ দ্য রিলেশনশিপ। তাহলে আমাদেরকে এ বিষয়ে মনে রাখা দরকার, কোরিলেশন স্টাডিজের ক্ষেত্রে যে একটি গুরুত্বপূর্ণ কাজ, সে কাজটি করার জন্য আমাদেরকে রিভিউর উপর নির্ভরশীল হতে হয়। সে গুরুত্বপূর্ণ কাজটি কি? গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এই যে সম্পর্ক নির্ধারণ করা হয়, দুটো চলকের মধ্যে সম্পর্ক বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্ক নির্ধারণ করা হয়, এই সম্পর্ক যদি তাৎপর্যপূর্ণ হয় তাহলে সেটির গ্রহণযোগ্যতা রয়েছে কিংবা তার গুরুত্ব রয়েছে। যদি তার যদি তাৎপর্যপূর্ণ না হয় বা সিগনিফিক্যান্ট না হয়, তাহলে সেই সম্পর্ক যদি থাকেও সেই সম্পর্কে কিন্তু গুরুত্ব নেই। যেমন বলা হয় যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে 0.05 লেভেল এবং 0.01 লেভেল, এই দুটো লেভেলকে তাৎপর্যপূর্ণতার লেভেল হিসেবে উল্লেখ করা হয়। এটি যেমন ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে এই বিষয়টিকে বিবেচ্য বিষয় হিসেবে ফোকাস করা হয়। ঠিক একই রকমভাবে যদি বলা হয় যে টু টেল টেস্ট, অর্থাৎ ওয়ান টেল টেস্ট এবং টু টেল টেস্টের বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে 0.05 লেভেল এবং 0.01 লেভেলকে গুরুত্বপূর্ণ প্যারামিটার বা সূচক হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক একই রকমভাবে টু টেল টেস্টের ক্ষেত্রে সেটি হয়ে যায় 0.10 এবং 0.02 এই দুটি লেভেলকে তাৎপর্য নির্ণয়ের লেভেল হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ একটি 95% লেভেল আর একটি 99% লেভেল, এই দুটো লেভেলের কথা বলা হয়। অর্থাৎ সম্পর্ক যদি তাৎপর্যপূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্কের কোনো গুরুত্ব থাকে না, কিংবা সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, বা সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো কথাও বলা যায় না। তাই বলা হচ্ছে যে চলকের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক নির্ধারণ করার ক্ষেত্রে কোন লেভেল বা কী ধরনের লেভেলকে বিবেচ্য বিষয় হিসেবে কনসিডার করা হবে তা মূল্যায়ন করার জন্য, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষককে কিন্তু রিভিউয়ের উপর নির্ভরশীল হতে হয়। রিভিউয়ের মাধ্যমে গবেষক মূল্যায়ন করতে পারেন, রিভিউয়ের মাধ্যমে গবেষক বুঝতে পারেন বা সিদ্ধান্ত নিতে পারেন, রিভিউয়ের মাধ্যমে গবেষক লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে পারেন যে কোনো দুটি বা তার বেশি চলকের মধ্যে যে সম্পর্কটি, সে সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণতার কোন মাত্রাকে গুরুত্ব দেওয়া হবে, কেন হবে, কতটা দেওয়া হবে গুরুত্ব, এবং কেন দেওয়া হবে সেই লেভেলটিকে, সেই বিষয়টিকে নির্ধারণ করার ক্ষেত্রে গবেষক কিন্তু সম্পূর্ণভাবে রিভিউর উপর নির্ভরশীল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা প্রমাণ করে কোরিলেশন স্টাডিজের ক্ষেত্রে রিভিউয়ের গুরুত্ব রয়েছে। কি বলছেন সেখানে?
টু অ্যাসিমিলেট দ্য রিলেশনশিপ উইথ প্রিভিয়াস কনসেপ্ট অর প্যারামিটার। এইবার বলা হচ্ছে যে যে রিলেশনশিপটা পাওয়া যাবে বা রিলেশনশিপটা অলরেডি হয়তো বেরিয়ে গেছে কোনো একটি কোরিলেশন স্টাডিজের ক্ষেত্রে, যে সম্পর্কটি পাওয়া গেছে কিংবা পাওয়া যাবে, সে পাওয়া যাবে বা পাওয়া গেছে দুরকম কথা বলার উদ্দেশ্য হচ্ছে গবেষণাটি শুরু করার পূর্বে গবেষক যখন সিদ্ধান্ত গ্রহণ করছেন যে কী ধরনের সম্পর্ক তিনি পেতে চাইছেন বা দেখতে চাইছেন, ঠিক একই রকমভাবে গবেষণার সমাপ্তিতে গবেষক যে রেজাল্টটি পেলেন, যে সম্পর্কটি পেলেন, তাহলে যেটা পাওয়া যাবে বা যেটি পাওয়া গেল, এই দুটিকে অর্থবহ করে তোলার জন্য কিংবা জ্ঞানের ক্ষেত্রে এই সম্পর্কের গুরুত্ব কী থাকবে বা জ্ঞানের ক্ষেত্রে সাথে এই যে রেজাল্ট, সে রেজাল্টের কি কানেক্টিভিটি বা কানেকশান রয়েছে সেটি জানার জন্য কি দরকার, প্রিভিয়াস কনসেপ্ট বা প্রিভিয়াস নলেজগুলির সাথে কিছুটা অ্যাসিমিলেশন নির্ধারণ করা দরকার। অর্থাৎ প্রিভিয়াস কনসেপ্ট বা প্রিভিয়াস নলেজের সাথে যদি অ্যাসিমিলেট করা যায় যে রেজাল্টটা পাওয়া গেছে সেইটিকে, বা যে রিলেশনশিপ সম্পর্কে আমরা আউটকাম পেয়েছি সেটি সম্পর্কে যদি কানেকশন করা যায় বা অ্যাসিমিলেট করা যায়, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে রিলেশনশিপ রিলেটেড যে রেজাল্টটি পাওয়া গেল সেটির কতটা গ্রহণযোগ্য হবে কিংবা কতটা বিবেচ্য হবে বা তার পরিপ্রেক্ষিতে কতটা সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। যদি এই রিলেশনশিপ না করা যায় বা মানে এই যে অ্যাসিমিলেশনটা যদি না করা যায়, অর্থাৎ প্রিভিয়াস কনসেপ্টের সাথে প্রেজেন্ট কনসেপ্টের যদি অ্যাসিমিলেশন না করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিসার্চের মাধ্যমে পাওয়া যে ফল, সে ফলের যে সিগনিফিক্যান্স বা তার যে অ্যাকসেপ্টেন্স লেভেল সেটি কিন্তু ঠিক করা সম্ভব হয় না। এরপরে যে বিষয়টির কথা সম্পর্কে বলা হচ্ছে সেটি হচ্ছে রিভিউ সাহায্য করে কোরিলেশনাল স্টাডিজের একটি বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কাজকে করার ক্ষেত্রে। সেটি কি? টু ডেভেলপ দ্য লেআউট টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন টু আর মোর দ্যান টু ভেরিয়েবলস। লেআউট কথাটির মানেটা কি? লেআউট কথাটির মানেটা হচ্ছে একটি ডিফাইন্ড প্যাটার্ন। সেই ডিফাইন্ড প্যাটার্ন বা একটি নির্দিষ্ট কাঠামো, একটা নির্দিষ্ট কাঠামো পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ রিলেশনশিপটাকে কোন কাঠামোতে বিচার করা হবে বা রিলেশনশিপটিকে কোন কাঠামো অনুসারে বা কোন প্যাটার্ন অনুসারে বিবেচনা করা হবে, সেটি ঠিক করার জন্য অবশ্যই গবেষক যে সমস্ত লজিক্যাল পয়েন্ট বা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা লজিক্যাল পার্সপেক্টিভসের উপর নির্ভরশীল হন বা হয়ে থাকেন, সে পার্সপেক্টিভস বা সেই ব্যাকগ্রাউন্ড ঠিক করার ক্ষেত্রেও গবেষককে কিন্তু সম্পূর্ণভাবে রিভিউ প্রক্রিয়ার উপর নির্ভরশীল হতে হয়। রিভিউ প্রক্রিয়া ছাড়া সেই পার্সপেক্টিভসকে ডিজাইন করা যায় না বা সেই লজিক্যাল সেগমেন্টটাকে ডিজাইন করা যায় না, এবং বলা যেতে পারে যে সেই লেআউটটাকে ডিজাইন করা যায় না। তাহলে সেই লেআউটটাকে ডিজাইন করার জন্য আবশ্যিক রূপে গবেষককে কিন্তু প্রিভিয়াস কনসেপ্টের উপর অনেকাংশে নির্ভরশীল হতে হয়। এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় যেটি রিভিউয়ের মাধ্যমে একজন গবেষক করে থাকেন বা পেয়ে থাকেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে যে রিভিউ সাহায্য করে টু ডিফাইন দ্য ফ্রেমওয়ার্ক টু কানেক্ট দ্য থিওরি অ্যান্ড রিয়ালিটি ইন্ডিকেটার্স প্রপারলি। এখানে বলা হচ্ছে যে বাস্তবিক যে সমস্ত মানদণ্ড বা সূচকগুলি রয়েছে সেগুলির সঙ্গে যে থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো রয়েছে, থিওরিটিক্যাল কনসিডারেশন রয়েছে, অর্থাৎ থিওরিটিক্যাল কনসিডারেশনের সাথে রিয়ালিটি বেস যে সমস্ত ইন্ডিকেটার, সেগুলির কানেকশান করতে গেলে যে ফ্রেমওয়ার্ক মানে যে গাইডলাইন বা ডিরেকশানের দরকার রয়েছে, বা যে গাইডলাইন বা ডিরেকশানগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেইটিকে ডিফাইন করার ক্ষেত্রে বা সেগুলিকে ডিফাইন করার জন্য এই রিভিউ প্রক্রিয়ার কিন্তু গুরুত্ব আমরা অনুভব করতে পারি বা একটি কোরিলেশন স্টাডিজে কিন্তু দেখা যায়। তাহলে এই বিষয়টিকে আবার আমরা শুরু থেকে আরেকবার আলোচনা করব, সংক্ষেপে এবার আমরা একবার বুঝে নেব। সেটি হচ্ছে কোরিলেশনাল স্টাডিজ হচ্ছে এমন একটি স্টাডি বা অনুশীলন পদ্ধতি যেটি মূলত দুই বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করার ক্ষেত্রে কিংবা তাদের মধ্যে যে কমননেস আছে সে কমননেস ঠিক করার ক্ষেত্রে কিন্তু এই স্টাডির বিশেষ উদ্দেশ্য রয়েছে বা গুরুত্ব রয়েছে। এই স্টাডির রিলেটেড যে সমস্ত কাজগুলি রয়েছে সে কাজগুলি করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। প্রথম কাজ হিসেবে যেটা বলা হয়েছে, যে সমস্ত চলকগুলিকে এই অনুশীলনের জন্য ঠিক করা হয় সেই চলকগুলির
নিজস্ব যে সমস্ত বৈশিষ্ট্য বা সূচক বা একক রয়েছে সেগুলি সম্পর্কে যথার্থ ধারণা গঠন করা দরকার। কারণ এই ধারণা যদি যথার্থ রূপে গঠন করা না সম্ভব হয় একজন গবেষকের কাছে, তাহলে সেই গবেষক কিন্তু বুঝে উঠতে পারবে না যে দুই বা তার বেশি যে চলক যেটিকে ঠিক করা হয়েছে তার কোন কোন দিক সম্পর্কে রিলেশন নির্ধারণ করা দরকার বা মেজার করা দরকার, বা কোন কোন সেক্টরে তার সম্পর্কের জায়গাগুলিকে ফোকাস করা দরকার। আর আমরা আরেকটি বিষয় দেখেছি, কারণ এটি নির্ধারণ করা কেন প্রয়োজন, কারণ হচ্ছে আমরা দেখেছি যে সম্পর্ককে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায়, তার মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে পজিটিভ রিলেশনশিপ, একটি নেগেটিভ রিলেশনশিপ। পজিটিভ রিলেশনশিপ হচ্ছে কি না, তো একটি চলকের যেমন পরিবর্তন হয়, যে ডিরেকশনে পরিবর্তন হয়, ঠিক একই রকমভাবে অন্য একটি চলকের যদি বা তার বেশি চলকের যদি সেম ডিরেকশনে পরিবর্তনটা হয় তাহলে বলা হয় পজিটিভ রিলেশনশিপ আছে। নেগেটিভ রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলা হয় সেটি হচ্ছে একটি ডিরেকশন যেদিকে হয় তার অপোজিট সাইডে যখন পরিবর্তনের ডিরেকশনটা হয়ে থাকে তখন সেটিকে বলা হচ্ছে নেগেটিভ ডিরেকশন বা নেগেটিভ রিলেশনশিপ। তো এই যে বিষয়গুলি সেগুলি সম্পর্কে ধারণা গঠন করার জন্য ভেরিয়েবলগুলোকে ভালোভাবে ডিফাইন করার দরকার রয়েছে, এবং সেই ভেরিয়েবলগুলিকে ডিফাইন করার ক্ষেত্রে রিভিউর উপর অনেকাংশে নির্ভরশীল হতে হয়। এরপরে আমরা আলোচনা করেছি যে ভেরিয়েবলগুলোকে মেজার করার জন্য তার সমস্ত ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কেও ধারণা লাভ করতে হয়, এবং সেই জন্য মেজারমেন্টের অ্যাপ্রোচ কী হবে বা স্টাইল কী হবে, পরিমাপটা কীভাবে হবে, কোন রকমভাবে হবে, সেটি ঠিক করার জন্যও কিন্তু আমাদের রিভিউ প্রক্রিয়ার উপর নির্ভরশীল হতে হয়। তৃতীয় ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে রেজাল্ট আমরা পাবো বা যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টকে কম্পেয়ার করা হবে, সেই রেজাল্টকে ভেরিফাই করা হবে। কার সাথে ভেরিফাই করা হবে? যে প্রিভিয়াস যে সমস্ত রিসার্চ বা প্রিভিয়াস যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেম ভেরিয়েবল বা অ্যাসোসিয়েটেড ভেরিয়েবলের উপর কাজ করার মধ্য দিয়ে যে রিসার্চে সে প্রিভিয়াস কনসেপ্টগুলি পাওয়া গেছে সেগুলির পরিপ্রেক্ষিতে গবেষক কতগুলি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যেগুলি মূলত নর্মস হিসেবে কাজে লাগবে, এবং সেই নর্মসগুলোকে ডিফাইন করার ক্ষেত্রেও কিন্তু রিভিউর উপর নির্ভরশীল হতে হয়। এই নর্মসগুলো ডিফাইন না করতে পারলে কিন্তু গবেষক তার যে কোরিলেশন স্টাডিজের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে কিন্তু চরিতার্থ করতে পারবে না, বা সম্পর্কিত যে রেজাল্টটি বা ফলটি সেটির গ্রহণযোগ্যতা কিন্তু সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন না। এরপরে বলা হয়েছে লেভেল অফ সিগনিফিক্যান্ট কী হবে, অর্থাৎ সম্পর্কের যে তাৎপর্যপূর্ণতা রয়েছে কিনা তার মাত্রা কী হবে, সে মাত্রা বিষয়ক মূল্যায়ন বা মাত্রা বিষয়ক যে বিবেচ্য বিষয় সে বিবেচ্য বিষয়গুলিকে ঠিক করার জন্য রিভিউয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আরও বলা হয়েছে যে প্রিভিয়াস কনসেপ্টগুলোর সঙ্গে বর্তমান যে গবেষণা করা হচ্ছে যে ভেরিয়েবলগুলোকে নিয়ে বা করা হবে, সে ভেরিয়েবলগুলোকে নিয়ে যে গবেষণা করা হবে তার মধ্যে কি সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক নির্ধারণ করার ক্ষেত্রে বা অ্যাসিমিলেশনের ক্ষেত্রেও এই রিভিউ প্রক্রিয়ার কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই। এরপরে আরেকটি বিষয় বলা হয়েছে, সেটি কি দুই বা তার বেশি যে চলকের মধ্যে সম্পর্কটি, সেই সম্পর্কটি ঠিক করার জন্য একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা দরকার। সে প্যাটার্নকে নির্ধারণ করার ক্ষেত্রে কার সাথে কোন সম্পর্কটা দেখা হবে, কিভাবে দেখা হবে, কতটা দেখা হবে, কী লেভেলে দেখা হবে ইত্যাদি বিষয় সম্পর্কে একটি স্পেসিফিক লেআউট বা একটা প্যাটার্ন ডেভেলপ করার ক্ষেত্রেও রিসার্চার কিন্তু অনেকাংশে রিভিউর উপর নির্ভরশীল হয়। রিভিউর মাধ্যমে কিন্তু এই কাজটি করতে সম্পন্ন হয়। এরপরে যে সবার শেষে যেটিকে বলা হয়েছে যে থিওরিতে যে কনসেপ্টগুলোর কথা বলা হয় এবং বাস্তবিক ক্ষেত্রে যে সমস্ত কনসেপ্টগুলির সম্মুখীন হওয়া যায় সেই সমস্ত থিওরিটিক্যাল কনসেপ্ট এবং রিয়ালিটি কনসেপ্টের মধ্যে কি সম্পর্ক রয়েছে বা তার মধ্যে কানেকশান তৈরি করার ক্ষেত্রে বিশেষ যে ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে সেই ফ্রেমওয়ার্ককে ডিফাইন করার জন্য রিভিউয়ের কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই। এই হলো কোরিলেশনাল স্টাডিজকে তাৎপর্যপূর্ণভাবে সম্পাদন করার ক্ষেত্রে রিভিউয়ের কী গুরুত্ব রয়েছে বা রিভিউ প্রক্রিয়া কিভাবে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।